আমার স্বামী চাকর হলে আমি হব চাকরানী। আমার স্বামী রাজা হলে আমি হব রাজরানী। ভাগ্য কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় আমরা সেটা কেউই জানি না। আমার স্বামী একসময় মুদি দোকান দিতেন। সেখান থেকে অল্প অল্প করে যা ইনকাম হতো কোনো রকম আমাদের চলতো। কিছুদিন পর আমার শ্বশুর অসুস্থ থাকায় সেই দোকানটাই বিক্রি করে দিতে হলো শ্বশুরের চিকিৎসা করানোর জন্য। তারপর সংসার কী করে চলবে? শ্বশুরের ওষুধ নাই। দোকানটা বিক্রি করার পর আমাদের অবস্থা আরও খারাপ হতে থাকলো। শ্বশুরের মুখে খাবার দিতে পারছি না, তারপর আমরাও খেতে পারছি না। এত কষ্টের মাঝে যে পড়ে গেছি সেটা কি বলবো। আর বিশেষ করে ঘরে খাবার না থাকলে তো অবস্থা আরও বেশি খারাপই হয়ে যায়। আমার স্বামী কোনো কাজ পাচ্ছিলেন না খুঁজে। অনেক কষ্ট করছিলেন, অনেক ঘোরাঘুরি করছিলেন। যাকে পাচ্ছেন তাকেই বলছেন একটা কাজ দাও, প্লিজ দয়া করে কেউ একটা কাজ দাও, কিন্তু কেউ কোনো সাহায্য করছে না। কোথাও হাঁটতে হাঁটতে খুঁজতে খুঁজতে একটা কাজও পাওয়া যাচ্ছে না। উনি ভেবেছিলেন যে যা কাজই দেখ না কেন আমার বাবার চিকিৎসা করাতে হবে, আমার বাবার ওষুধপত্র রেডি রাখতে হবে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুধু হাঁটতেন আর কান্না করতেন, এমন অবস্থা হয়ে গিয়েছিল আমার স্বামীর। হঠাৎ করে না স্বামীর এক বন্ধু বলল, তুই চাইলে আমার একটা ছোট্ট কম্পিউটারের দোকান আছে, সেখানে কাজ করতে পারিস। যেই কথা সেই কাজ। ও চলে গেল বন্ধুর দোকানে কাজ করতে। প্রতিদিনই সেখান থেকে অল্প অল্প করে যা টাকা আসতো কোনো রকম করে সংসার চলতো। টানাটানি করে কোনো রকম করে চালিয়ে নিতাম। বন্ধু আবার মাস শেষে কোনো বেতন দিত না। যা প্রতিদিন ইনকাম হতো এর থেকে কিছু টাকা আমার স্বামীকে দিয়ে দিত, আর আমরা এর থেকে খাবার আর ঔষধটুকু কোনো রকম চালিয়ে নিতাম। যদিও পুরোপুরি হতো না, কিন্তু কোনো রকম আমাদের চলে যেত। দিন রাত এত পরিশ্রম করে ও নিজের বাবাকে যদি চিকিৎসা করানো যায় না, এর থেকে আর কি কষ্টের কি হতে পারে। আসলে এত কষ্ট হচ্ছিল। আমার স্বামী যতই ইনকাম করেন না কেন তারপরও ওনার মন থেকে কষ্ট যাচ্ছিল না যে আমি এত কষ্ট করছি, দিন রাত একটা কম্পিউটারের দোকানে কাজ করছি, কিন্তু পুরোপুরি করে বাবার ওষুধটুকু করাতে পারছি না, ঘরে ঠিকমতো খাবার আনতে পারছি না। কোনো রকম অসুস্থ বাবার মুখে অল্প অল্প করে খাবার দিচ্ছি, অল্প অল্প করে আমরাও কোনো রকম করে খেয়ে বেঁচে আছি। তো এতে তো চলবে না, আমাকে ভালো কিছু করতে হবে যাতে বাবার চিকিৎসাটা ঠিকমতো করাতে পারে। তো ও আবার এই কাজটা ছেড়ে দিল। তারপর অনেক কষ্টের পর একটা ব্যাংক থেকে লোন নিল, আর সেই লোনের টাকা দিয়ে নিজের দোকান করলেন। আর সেটা ছিল একটা রেস্টুরেন্ট, ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট, আর সেটা খুবই বড় না। তখন রেস্টুরেন্ট থেকে যে টাকা আয় হতো আমরা সেই টাকা দিয়েই শ্বশুরের চিকিৎসা করাতাম, আর ঔষধপত্রটুকু চালিয়ে নিতাম, ঘরের খাবার চলে যেত। আবার কিছু টাকা বাঁচিয়ে ওখান থেকে কিন্তু কিস্তিটুকু দিয়ে দিতাম। ওই যে লোন নিয়েছিলাম ওইখানের কিস্তি তো দিতে হবে, তো কিস্তিটুকুও দিয়ে দিতাম। এরকম করে কিছুদিন কেটে যাচ্ছে। একটু ভালোভাবেই গেল, তেমন ভালো না হলেও অল্প করে ভালোভাবে মোটামুটি চলে যাচ্ছিল। আর আমাদের মনে এই একটু শান্তি আসলে যথেষ্ট। আমরা মনে করেছিলাম এই রকম করে শান্তিতে চলে যাবে। আসলে যাক বাবা, অন্যের দোকানে গিয়ে আর কাজ করতে হবে না, এটাই আমরা ভাবছিলাম। কিন্তু কিছুদিন পর আবার সমস্যা দাঁড়ালো। শ্বশুরের বিরাট বড় রোগ দেখা দিল, ওনার পায়ে সমস্যা দেখা দিল। যখন পায়ে সমস্যা আসছে তখন আমরা খুব তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার দেখলেন, চেক আপ টেকআপ সব কিছু করলেন। সব কিছু শেষ করে তখন ডাক্তার পরামর্শ দিলেন অপারেশন করতে হবে। বিপদ যেন পিছু ছাড়ছে না।
এক তো কোনো রকম কিস্তি নিয়ে হচ্ছে আমরা চলছি, ঔষধ করাচ্ছি, খাবার দাবার চালাচ্ছি, এখন অপারেশন আমরা কি করে করাবো? অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। ডাক্তার যে হিসাব দিলেন এই হিসাব অনুযায়ী আমাদের কাছে কোনো টাকা নাই। আমরা যদিও যে টাকা পেতাম রেস্টুরেন্ট থেকে, আমরা ওই টাকা দিয়ে খাবারটুকু চালিয়ে নিতাম, ওষুধ অল্প স্বল্প করে হয়ে যেত, কোনো রকম চলছিল, কিন্তু এর থেকে তো কোনো আয় হতো না, কিস্তিও দিতে হতো। তো যাই হোক, এখন কি করার, এখন বিরাট চিন্তায় পড়া গেল। বাড়িতে এমন কিছু নেই যা বিক্রি করে দেব, বিক্রির টাকা দিয়ে অপারেশন করাবো, তাও নেই। শুধুমাত্র রেস্টুরেন্টটাই আছে, আর সেটাই বিক্রি করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। পাড়ায় অনেক মানুষের কাছে গেলাম, অনেককেই জিজ্ঞেস করলাম, অনেকের কাছে হাত পাতলাম। কিছু টাকা পয়সা যদি খরচ পাওয়া যেত তাহলে হচ্ছে আগে অপারেশনটুকু করিয়ে নিতাম, তারপর হচ্ছে রেস্টুরেন্ট থেকে যা বিক্রি হতো অল্প অল্প করে দিয়ে দিতাম। কিন্তু কোনো মানুষই একটু এগিয়ে আসলো না, কেউ আমাকে সাহায্য করলো না, কেউ একটু বললো না আমার কাছে অল্প টাকা আছে, অন্তত অল্প টাকা নিয়ে আপাতত চালাও, তারপর দিয়ে দিও, এইটুকু বলারও মানুষ খুঁজে পাইনি। আসলে পৃথিবীতে মানুষের অভাব নাই, কিন্তু সাহায্যের জন্য হাত পাতলে কেউই সাহায্য করে না। কথা বলা লোকের অভাব নাই, কিন্তু সাহায্য করা লোকের অভাব খুবই কম রয়েছে। তো সকলের কাছে ধার খুঁজলাম, কেউই দিল না, কোনো লাভ হয়নি। সাহায্য খুঁজে আমরা শেষমেশ সিদ্ধান্ত নিলাম সকলে বসে যে আমরা রেস্টুরেন্টটা বিক্রি করেই দেব, এতে খুবই ভালো হবে। আর তো কিছু করার নেই, আমরা তো আর টাকাটুকু কোনোভাবেই খাবার করতে পারছি না, তো আমরা সিদ্ধান্ত নিলাম শেষমেশ সেটাই করব। তো শেষমেশ হচ্ছে রেস্টুরেন্টটা বিক্রি করতেই হলো, আমরা বিক্রি করে দিলাম রেস্টুরেন্টটা। বিক্রি করে যে টাকা পাওয়া গেল, শ্বশুরের অপারেশনটা হয়ে গেল, কিন্তু শ্বশুরকে আর বাঁচাতে পারলাম না। এত কিছু করে, এত কষ্ট করে যে টাকাটুকু জোগাড় করেছিলাম, তাতে অপারেশন হলে শ্বশুরের প্রাণটা আর হচ্ছে ফিরিয়ে আনা গেল না। আসলে এত খারাপ লাগছিল তখন, আমরা কিন্তু খুবই কান্না করছিলাম, যার কারণে এত কিছু সেই এখন পৃথিবীতে নাই। এর থেকে আর কি কষ্ট হতে পারে। আবারও আমরা মাছ দরিয়ায় পড়ে গেলাম। যখন রেস্টুরেন্ট ছিল তখন যাই হোক ঘরে একটু চাল ডাল খাবার যাই হোক আসতো, কমপক্ষে একটু খাবারের যোগান দেয়া যেত। পেট ভরে খেতে না পারলেও নিজেকে সান্ত্বনা দিতে পারতাম। এখন সান্ত্বনার ভাষাটাও হারিয়ে গেছে, নিজেকে খুবই অশান্ত মনে হচ্ছে, মনে শান্তি দিতে পারছি না। একদিকে শ্বশুর নেই, একদিকে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটাও নেই, স্বামীও অশান্তিতে, আমিও অশান্তিতে। আমাদের সংসারটা কেমন হয়ে গেছে, স্বামীকে আবার অন্যের কাজ করতে হবে, এইটুকু ভাবনা মনের ভেতরেই। আমিও হাঁটছি আর কান্না করছি, উনিও হাঁটছেন আর কান্না করছেন। আসলে ভেতরের দুঃখ কষ্ট কাউকে দেখানো যায় না। একটু খাবারের জন্য, বেঁচে থাকার জন্য কত কষ্ট করতে হচ্ছে আমাদেরকে। আগে যদিও শ্বশুরের জন্য অনেক কষ্টে ছিলাম, এখন আর এসব নিয়ে চিন্তা করি না। এখন যদিও শ্বশুর নাই, আর হচ্ছে আগে চিকিৎসা করানোর জন্য, ওষুধপত্রের জন্য হচ্ছে কত কষ্ট করতে হয়েছিল, আর সেটা শুধু আমরাই জানি। আর এত কষ্ট, এত সাফার কিন্তু কখনোই করতে হয়নি। তো এটা নিয়ে এখন আর ভাবি না, আর মানুষও হচ্ছে এসব নিয়ে এখন আর সমালোচনা করে না। মানুষ শুধুই সমালোচনা করে অন্য কিছু নিয়ে। এই জন্য নিজের মনের ঘড়ির কাঁটায় অজান্তেই বেজে ওঠে, আমার স্বামী চাকর হলে আমি হব চাকরানী, আর আমার স্বামী রাজা হলে আমি হব রাজরানী। আমার শ্বশুর বেঁচে থাকতে সকলের কাছে হাত পেতেছি, কেউ একটুও সাহায্য করেনি, কিন্তু শ্বশুর মরার পর সকলেই বলেছে আমরা চিকিৎসা করাইনি। আর কত ত্যাগ, কত কষ্ট আমরা স্বামী স্ত্রী করেছি সেটা শুধুমাত্র আমরাই জানি, আমরা ছাড়া কেউ বলতে পারবে না। স্বামী চাকরের মতো দিন রাত পরিশ্রম করত বাইরে, আর আমি চাকরানির মতো শ্বশুরের খেদমত করতাম ঘরে।
তো এসব কিছু মানুষের চোখে লাগেনি, কখনো মানুষ দেখে না। বোঝা যায় মানুষের কথায় যে আমার শ্বশুরের দায় দায়িত্ব গ্রামের মানুষই নিত, পাড়ার লোকেরা আমার শ্বশুরের দেখাশোনা করত। ওই যে অতিরিক্ত কথা বলার লোকের অভাব নাই, ওরাই হচ্ছে সব কিছুর দায়ভার নিয়ে নিত। আর আমরা বোঝা যেত কিছুই করি না। আমার স্বামী যদি যা ইনকাম করত সেটা স্বামী স্ত্রী দুজনেই ভোগ করলে আমাদের অনেক ভালো চলতো। এতেও হতো রাজা আর আমি হতাম রাজরানী। পৃথিবীতে নিষ্ঠুর মানুষদের বোঝানো যাবে না যে একটি পরিবার টিকিয়ে রাখা মুখের কথা না। দিন রাত টানা পরিশ্রম করতে হয় শুধুমাত্র টাকা ইনকামের জন্য। আর টাকা ইনকাম করা তো এত সহজ না, যদিও সবাই পারে টাকা ইনকাম করতে। কম বেশ সকলেই ইনকাম করছে, সকলের ফ্যামিলির জন্য হচ্ছে টাকা ইনকাম করছে। কিন্তু সব কিছু যদি সহজেই অর্জন করা যেত তাহলে পৃথিবীতে সব কিছুই সহজ হয়ে যেত। একটা সংসারে স্বামী স্ত্রীর লুকানো শ্রম, ঘাম, কত কষ্ট, কত পরিশ্রম থাকে। এর জন্য পৃথিবীতে কাউকে ছোট করে কথা বলা ঠিক না। পাড়ার লোকেরা খেয়ে কি বলল না বলল এসব নিয়ে আসলে মন খারাপ করা যায়, অনেক কিছুই মাথায় আনা যায়। কিন্তু সাহায্যের বেলায় কেউই হাত বাড়ায় না। আমরা যে লোন নিয়েছিলাম এখন তো লোনটা মারতে হবে, যদিও শ্বশুর নাই। এখন হচ্ছে আমার স্বামীকে আবারও কাজে যেতে হবে। যাই হোক, ও যা পড়ালেখা করেছে তাতেই কিন্তু ছোট্ট একটা চাকরি খুঁজে পেল আবার। সেই চাকরিতেই কিন্তু অল্প স্বল্প যাই বেতন পাচ্ছিল তাতেই কিন্তু আমাদের চলছিল। তো এখন হচ্ছে সংসারে খাবারটুকু চলে যায় কোনো রকম করে, আবার অল্প স্বল্প টাকা আমাদের বেঁচেও যায়। তো সেই রকম করেই হচ্ছে আমাদের চলছিল। আর ওই যে লোনের টাকা নিয়েছিলাম যেটা, সেটা তো কিস্তি অনেকগুলোই কিন্তু গ্যাপ হয়ে গিয়েছিল। তবে ওইটা তো আমাদের ঋণের টাকা, ওটাও পরিশোধ করছি আমরা আস্তে আস্তে। আমাদের যে টাকাগুলা বেঁচে যায় সেই টাকাগুলা দিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে হচ্ছে লোনের টাকাটুকু পরিশোধ করছি। আর যখন আমাদের লোনের টাকাটুকু আস্তে 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 হচ্ছে এরকম করে 6 মাস চলে গেল। 6 মাস পর কিন্তু আমাদের লোনের টাকাগুলাও দিয়ে শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব? আমাদের তো অল্প অল্প করে কিছু টাকা বেঁচে যাচ্ছে। তো সেখান থেকেই হচ্ছে আমরা আবারও রেস্টুরেন্ট নতুন করে কিনে ফেললাম। কিনে অল্প অল্প করে কিন্তু আমার স্বামী কাজ করা শুরু করে দিলেন। তো সেখান থেকে যে টাকাগুলা বেঁচে যাচ্ছে সবগুলা তো আর আমাদের খাওয়াতে লাগে না। আমরা দুজন মানুষ, তো সেখান থেকে কিছু টাকা বেঁচে যায়, আবার কিছু কিছু টাকা আমাদের আয় হতে শুরু হয়েছে। দিন সব সময় সমান যায় না। মানুষ দুঃসময়ে কিন্তু অনেক দুঃস্বপ্ন দেখাবে তোমাকে, অনেক কষ্ট দেবে, কিন্তু সুসময়ে হচ্ছে সকলেই তোমার বন্ধ হয়ে যাবে। দুঃসময়ে তোমার কেউই পাশে থাকবে না। দুঃসময়ে কষ্ট দিতেই জানে লোকেরা, কিন্তু সুসময়ে তোমার সুখের সময়ে এসে তখন সেখানে অংশীদার হতে থাকে। পৃথিবীতে এই রকমই হচ্ছে মানুষ করে থাকে। আসলে এটা করা ঠিক না। সময় সুযোগ সেটাই হচ্ছে বড় কথা। সময় মানুষকে অনেক কিছু করতে পারে, সময় মানুষকে অনেক বদলাতে পারে, অনেক পাল্টাতে পারে। মানুষ কিন্তু পরিবর্তন হয়, মানুষ যেরকম আছে সেই রকম থাকে না। সকলেরই কিন্তু একটু একটু করে পরিবর্তন আসতে থাকে। ঠিক আমাদেরই কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসা শুরু হলো। সেখান থেকে অল্প অল্প করে যে টাকাটুকু বাঁচত সেই টাকা কিন্তু আমরা জমিয়ে জমিয়ে আস্তে 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 একটি বাড়ি কিনে ফেললাম। আর সেই বাড়িটা এখন কাজ করাতে হবে। তো আমরা শুধুমাত্র একটা বাড়ি পেয়েছিলাম, সে বাড়িতে হচ্ছে অল্প একটু ঘরে কাজ করানো ছিল। সেটা ছিল 4 বেডরুমের একটা ঘর। তো ওই ঘরটা কিনেছি আমরা। কিনে তখনও রেস্টুরেন্টের টাকা দিয়ে অল্প অল্প করে যেটুকু বাঁচে সেইটুকু দিয়েই কাজ করাতে করাতে আস্তে আস্তে ওই বাড়িটাকে সুন্দর করে সাজালাম। আর সুন্দর করে সাজানোর পর
ফার্নিচার সব কিছুই ভরে দিলাম। আমাদের দোকানটাও আস্তে আস্তে বড় হতে লাগলো। এটা এখন হয়ে গেছে একটা বড় রেস্টুরেন্ট। তো অল্প অল্প করে সব কিছুই হতে যাচ্ছে, ইনশাআল্লাহ আরও হতে থাকবে। তো আল্লাহ তাআলা যদি সাহায্য করেন, পাড়ার লোকেরা কেউ কিছুই করতে পারবে না। সবাই বাইরের লোকদের মতো এরকম সেরকম কথা বলবে, বাইরের লোকেরা বাইরের মতোই বলবে। তো সেটাই হচ্ছে কথা। এখন হচ্ছে পাড়ার লোকেরা যেই যাই বলুক না কেন, আমরা সেটাতে পাত্তা দেই না। কারণ জীবন কী জিনিস, আমরা সাফার করছি, আমরা কষ্ট করছি, আমরাই বুঝতে পারছি। আমাদের উপর দিয়ে কত দখল যাচ্ছে, কত সমস্যা, সব কিছুই কিন্তু আমরা নিজেরা সমাধান করছি। আমাদের পরিবারে কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজনেই মিলে সব কিছু করছি। তো সবাই কিন্তু বাইরে থেকে কথা বলছে, কিন্তু আমরা এটা ভেতরে নিচ্ছি না। এখন আর আমরা ওসব কিছু কিন্তু কেয়ার করি না। কে কী বললো, কে কী করে ফেললো, আমরা ওসব নিয়ে এখন আর ভাবি না। কারণ পৃথিবীর লোকদের নিয়ে ভাবতে গেলেই একটা সময়ের দরকার, আর ওই সময়টুকু ব্যয় করার মতো সময় আমাদের কাছে নেই। তাই কে কী বললো না বললো আমরা সেটা নিয়ে চিন্তা করি না। এখন আমরা আমাদের মতো চলতে আছি। আমাদের অনেক পরিবর্তন হয়েছে, আমরা আরও এগোতে চাই। আমার স্বামী আমার জন্য এখন রাজা, আর আমি তার জন্য রাজরানী। আমরা এখন এটাকেই বড় মনে করি। আমরা ওই যে বাইরের মানুষগুলোকে এখন আর এত গুরুত্ব দেই না। আমরা ওদেরকে রাজাও মনে করি না, রানীও মনে করি না। এখন হচ্ছে ওরাই আমাদের চাকর চাকরানী, ওরাই আমাদের নিয়ে চিন্তা করবে, আমাদের নিয়ে ভাববে। ওদের তো আর কোনো কাজ নাই, ওরা আমাদের নিয়ে ভাবতে থাকবে। আমাদের কিছুই করতে পারবে না। আমাদের হচ্ছে এখন এগিয়ে যাওয়ার সময়, আমাদের কিছুই করতে পারবে না। ওদের ভাবনা ওরাই ভাবতে থাক, আর আমরা এগিয়ে যাব। এতক্ষণ যে কথাটুকু বললাম, সত্যিকারের কাহিনী হচ্ছে কারো একজনের জীবনের ঘটনা বললাম। আসলে পৃথিবীতে অনেক মানুষই অনেক কিছু করে থাকে। তো মানুষকে ছোট করে দেখা কখনো ঠিক না, কাউকে নিয়ে অবহেলা করাও ঠিক না। কিছু কিছু মানুষ আছে এত অবহেলা করে, কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে যে কিছু কিছু মানুষকে ছোট করে দেয় শুধুমাত্র কথার কারণে। ওই যে টাকা পয়সা নাই, বোঝা যাচ্ছে সমাজে তোমার মূল্যায়ন নাই। আসলে এরকম না, টাকা পয়সা একসময় হয়ে যায়, আজ আছে কাল নাই। এটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নাই। যে কোনো মানুষের টাকা যখন তখন হতে পারে। ইচ্ছা শক্তিই বড় জিনিস। টাকা পয়সা এক সময় হবে, কিন্তু ওই যে সম্মানটুকু যেটুকু চলে গেল সেটা তো আর ফিরে আসবে না। তো মাঝখানে হচ্ছে এরকম কথা বলা কারোই ঠিক না, কাউকে ছোট করে দেখাও ঠিক না। সমাজে আজকে তুমি একজনকে ছোট করে কথা বলছো, কালকে তোমার জন্য সেই সময়টা আসবে, অবশ্যই আসবে। কারণ তুমিও এই সমাজে বসবাস করো। তোমার জন্য দিনকাল চলে যায়নি, তোমার জন্য হচ্ছে দিন ফিরে আসছে। তো সেই দিন কিন্তু তোমাকে এই ধরনের সমস্যার মোকাবেলা করতে হবে। তো যার জীবন কাহিনী বললাম সে কিন্তু খুবই অসহায়ত্ব বোধ করতো এক সময়। আমার নিজের দেখা গল্পটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না কার কাছে কেমন লাগবে। আসলে সত্যিকারের জীবন কাহিনীটাই কিন্তু এরকমই হয়ে থাকে। তো জীবনে বেঁচে থাকতে হলে অনেক ধৈর্য শক্তির প্রয়োজন হয়, আর অনেক সাফার করতে হয়। উপরের দিকে উঠতে হলে অনেক কষ্ট করতে হয়। তো কে কী করলো এতে কিছুই যদি মনে না করেন, আপনিও অনেক দূরে এগিয়ে যেতে পারেন। তো আমি কিন্তু তাদের জন্য আসলে অনেক দোয়া করি, অনেক ভালোবাসা রইল তাদের জন্য। আসলে এই কষ্ট একসময় থাকে না, এই কষ্ট একসময় সফলতায় পরিণত হয়ে যায়। তো ওরা হচ্ছে কষ্ট করেছিল বলেই স্বামী স্ত্রী কিন্তু এখন এগিয়ে যেতে পেরেছে। আর ওরা হচ্ছে শ্বশুরকে নিয়ে জীবন যুদ্ধে ফাইট করেছে। আসলে একরকম যুদ্ধ করেছেই বললেই কিন্তু চলে। ওরা অসুস্থ শ্বশুরকে নিয়ে কিন্তু অনেক যুদ্ধ করেছে। টাকা পয়সা নাই, চিকিৎসা করাতে পারছে না, ওষুধটুকু কিনে দিতে পারছে না, ওরা হচ্ছে না খেয়ে থাকছে। এইরকম করেই ওদের জীবন চলছিল। কিন্তু এক সময় আল্লাহ তাআলার হুকুমে কিন্তু ওরা এখন হচ্ছে অনেকটা লাভবান হয়ে গেছে। তো আল্লাহ চাইলে কিন্তু সব কিছু পারেন। আল্লাহ চাইলে একটা বান্দাকে হচ্ছে
পরীক্ষা করতে পারেন ধন সম্পদ দিয়ে, আর কাউকে হচ্ছে অভাব দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে পারেন। তো সব কিছুই কিন্তু প্ল্যানার তিনিই হচ্ছেন সবচেয়ে বড় ডিসিশন দেওয়ার অধিকারী। তিনি যে ডিসিশন দিবেন সেটাই হচ্ছে আমাদের জীবনের জন্য সবচাইতে ভালো। তিনি ভালো যেটা বলবেন সেটাই কিন্তু আমাদেরকে দেবেন। আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আল্লাহ তাআলাই কিন্তু যে সিদ্ধান্ত দেবেন সেটাই কিন্তু আমাদের জন্য সবথেকে ভালো সিদ্ধান্ত। ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নিয়ে আসবো নতুন নতুন আরও কোনো গল্প কাহিনী, আরও কারো জীবন কাহিনী। আসলে জীবনটা গল্পের মতোই মনে হয় এরকম কিছু কিছু জিনিস বলতে গেলে। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।